আমাকে ভেতরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে। তার কোনো মা বোনের দিকে চোখ তুলে না থাকে। আমাদের মেয়েদের কোনো সেফটি কাজ করে না, আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। ধর্ষণ যেন সামাজিক ব্যাধিতে পরিণত। প্রায় প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হলেও মেলে না বিচার। গেল 5 বছরে 3271 নারী পৈশাচিকতার শিকার। ব্যর্থতার দায় রাষ্ট্রের, বলছেন বিশেষজ্ঞ। রাজধানীতে কমছেই না মশার উপদ্রব। ডেঙ্গু মোকাবিলায় উত্তর সিটির 121 কোটি টাকার বাজেট কাজে আসেনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি আউটসোর্সিং কোম্পানির বিপুল অর্থ নয়। এয়ারপোর্টে চাকরির উদ্দেশ্যে গিয়েছিলাম, আমার কাছে 500 টাকা নিয়েছে। টাকা দিলে চাকরি হবে, না দিলে টাকা না দিলে চাকরি হবে না। 1000 টাকা দিয়ে চাকরি যদি হয়ে যায় তো আমার 1000 টাকা দিয়েও চাকরি নেওয়া দরকার। টাকা দিয়েও যে তাদের উপরে খোঁজ পাওয়া যায় না। পরীক্ষা ছাড়াই চাকরি নামক সোনার হরিণ। বেকারত্ব ঘোচাতে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরের 5 জেলার বাসিন্দাদের নিয়ে চলছে জনমত জরিপ। প্রকল্প বাস্তবায়ন হলে বৈপ্লবিক পরিবর্তন আসবে, বলছে পাওয়ার চায়না কোম্পানি। এবং রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল উত্তর খানের নিজ বাসায় খুন। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে। পরিকল্পিত হত্যাকাণ্ড, বলছে পুলিশ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি ফারজান আলিনা। জুলাই হত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গণপরিষদ নির্বাচন আদায়ে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন তিনি। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই আয়োজনে অংশ নিয়ে নিজেদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জুলাই আগস্টে হত্যার দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এনসিপির সদস্য সচিব বলেন, শুধু নির্বাচন দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কোনো প্রকার ছলছাতুরির মধ্য দিয়ে, শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। বিচার ও সংস্কারের রোডম্যাপ এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই হত্যার বিচার না করা আওয়ামী লীগ পুনর্বাসনেরই নামান্তর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুর্নীতির মাধ্যমে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি ও বিক্ষোভ কর্মসূচি জাতীয়তাবাদী মহিলা দলের। সোমবার নয়াপল্টনে কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিয়ে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব
কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। এদিকে দুপুরে বনানীতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যাদের দিয়ে দুঃশাসন টিকিয়ে রাখতে হবে তাদেরকে অবাধে দুর্নীতি করতে দেওয়া হয়েছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, বিলিয়নের হিসাবে দুর্নীতি হয়েছে। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনা এরশাদের মতো রাজনীতিবিদদের মিথ্যা বলার কারণে তরুণ প্রজন্মের মাঝে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বা বদনাম হয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একসাথে নির্বাচনে দলগুলোর অতীত ও বর্তমান কার্যক্রম দেখে নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের মালিক নয়, বরং সেবক হবেন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে মিরপুর মহানগর উত্তর জামায়াতের কাফরুল থানা দক্ষিণের ইফতার মাহফিলে জামায়াতের আমির একথা বলেন। তাদেরকে কথা দিচ্ছি, যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্বভার আসে তাহলে এখন যা তাদের সম্পদ তার বাড়বে না 1 ইঞ্চিও, বরঞ্চ কমতে বাধ্য হবে। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। যেখানে দুটি জিনিস থাকবে না, এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না, বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এদিকে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর সিইসি জানিয়েছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না কমিশন। আর সারাহ কুক বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে ভোট দেওয়ার যোগ্য 1.5 কোটি নাগরিক। তাদের ভোট দেওয়ার জন্য 2008 সালে চালু করা হয় পোস্টাল ব্যালট সুবিধা। কিন্তু এ প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় ভোট দিতে খুব একটা আগ্রহী হননি প্রবাসীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটাধিকারের জন্য তৈরি করা হবে অ্যাপ। এতে নিবন্ধন করে নমিনি ঠিক করে দেবেন আগ্রহী ব্যক্তি। নির্বাচনে প্রবাসীর পক্ষে ভোট দেবেন ওই নমিনি। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বেলা 11টার দিকে নির্বাচন কমিশনে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। সারাহ কুক বলেন, বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত তারা। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে কোনো সহায়তা দিয়ে পাশে থাকবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চান না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনপত্র চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আছে 49টি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মাগুরা সহ সারা দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় উত্তাল রাজধানী। সরকারি, বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এক কাতারে হন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আদায়ে।
দেশ জুড়ে একের পর এক শিশু ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার সকালে রাজু ভাস্কর্যের সামনে দলে দলে ব্যানার ফেস্টুন হাতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। চলমান ধর্ষণ, খুন, ছিনতাইয়ের ঘটনায় দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ তুলে বিচার ব্যবস্থা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি জানান তারা। যারা প্রমাণিত হয়েছে যে তারা ধর্ষক, তাদের প্রকাশ্যে ফাঁসিতে দিতে হবে। প্রকাশ্য বিচার হবে যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আসিয়ার এবং অন্যান্য ধর্ষিতা বোনের ধর্ষণের বিচার না করতে পারে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই পদত্যাগ করা উচিত। রাজধানীর বেইলি রোডে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় নারীর প্রতি সহিংসতা রোধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। ভুক্তভোগীর নয়, ধর্ষকদের চেহারা প্রকাশ্যে আনার দাবিও জানান শিক্ষার্থীরা। এখানে আজকে উপস্থিত কেউ কি বলতে পারবেন যে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কেউ কখনো দেখেছেন? আইন প্রয়োজনে সংশোধন করে আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে উনার কথার আমরা প্রতিফলন দেখতে চাই। একই দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে ছাত্রদল। তারা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দিন দিন এ ধরনের সহিংসতা বাড়ছে। নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করেন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। এছাড়াও নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রায় প্রতিদিনই নতুন নতুন নাম। কেউ না কেউ ধর্ষণের শিকার হচ্ছেন দেশের নানা প্রান্তে। আতঙ্কে সবাই। হঠাৎ কেন এমন পরিস্থিতি? বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার এই দায় কেউ দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, কেউ আবার আইন বিভাগকে। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। 2021 থেকে 2025 নরপিশাচের থাবায় ছিন্ন ভিন্ন হয়েছে 3271 নারী দেহ। আর প্রমাণ মেটাতে বেড়েছে ধর্ষণের পর নির্মম হত্যার প্রবণতাও। কখনো বা বস্তাবন্দি শরীরের খণ্ডাংশ, আবার কখনো মেলেই না অস্তিত্ব। নতুন বাংলাদেশে নির্ভাবনায় স্বপ্ন বোনার কথা থাকলেও স্বপ্ন কি পূরণ হলো? নারীর প্রতি সহিংস থাবা বন্ধে কতটা প্রতিশ্রুতিবদ্ধ হতে পেরেছে সমাজ? আমাদের মেয়েদের কোনো সেফটি কাজ করে না, আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। রাস্তাঘাটে হাঁটা চলার জন্য কুরুচিপূর্ণভাবে তাকাই থাকে। যদি সমাজের মধ্যে এই বিচারগুলো না হয় তাহলে অনাচার দিন দিন বাড়তেই থাকবে। নারীরা শুধুমাত্র শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন এমনটা নয়। সামাজিক মাধ্যমে বিভিন্ন কুরুচিকর এবং নেতিবাচক মন্তব্যের মাধ্যমে হচ্ছে ডিজিটাল নির্যাতন, যেগুলো গণমাধ্যমে প্রচারযোগ্যই নয়। একটি গবেষণা বলছেন ডিজিটাল নির্যাতনের শিকার হয়ে 85% নারী কোনো ধরনের অভিযোগ করেন না, আর যে 15% নারী অভিযোগ করেন তারাও পান না সঠিক বিচার। ঘরে বাইরে সর্বত্র যন্ত্রণায় কাবু, নারী মনে প্রশ্ন জাগে। তবে কি নিরাপত্তা দিতে ব্যর্থ রাষ্ট্র? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোজা কথা এখানে চরম ব্যর্থতা আছে। তারা শুরু থেকেই তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। কোনোভাবেই এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে তারা হাল ধরতে পারেনি। ধর্ষকদের শাস্তি দেওয়ার বিষয়ে আমাদের বিচার ব্যবস্থার একটা বড় ত্রুটি, কনভিকশন রেট 1%। 99 জন ধর্ষক তাদের আপনি শাস্তি দিতে পারেন না, মানে ডিউ টু দ্য জুডিশিয়াল সিস্টেম। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের ঘটনায় 15 দিনে তদন্ত আর 90 দিনে বিচার। আইন উপদেষ্টার এমন ঘোষণাতেও আছে শঙ্কার কালো মেঘ। তিনি সবাইকে আশ্বস্ত করার জন্য এটা বলেছেন। উনি তো একাডেমিশিয়ান, প্র্যাকটিস লেভেলে যারা কাজ করে, অ্যাডভোকেট এবং বিচারক, তাদের সাথে কথা বলাটা দরকার, যেটা আসলে সম্ভব কিনা এবং কোনোভাবেই যেন ইনজাস্টিস না হয়। 180 দিনের জায়গায় কেটে 90 দিনে নেমে আনা সম্ভব, কিন্তু ইনভেস্টিগেশন 15 দিনে আসলে কোনোভাবেই সম্পন্ন করতে পারবে না এই ধরনের ঘটনাগুলো। ফলে যেটা হবে, সাকসেস দেখানোর জন্য নিরপরাধ ব্যক্তিদেরকে ধরে ধরে চালান করার ব্যাপার ঘটবে। নারী মনও স্বপ্ন দেখে, ছুটে বেড়াতে চায় পথে প্রান্তরে, নীল আকাশে তাকিয়ে ভাবে আমরাও চাই স্বাধীনভাবে বাঁচতে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পট পরিবর্তনের পর প্রথমবার দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 7 সদস্য। পূর্বাচলে প্লট জালিয়াতির 6 মামলায় 23 জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটি বলছে শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে গেল জানুয়ারিতে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানালো দুদক। চার্জশিটের অনুমোদন দেওয়ারও কথা জানিয়েছে সংস্থাটি। প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি করা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে। নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে চার্জশিটে নতুন করে যুক্ত করা হয়েছে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে। জয়ের প্লট বরাদ্দের নথি গায়েব ও নষ্টের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দুদক। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন, সম্মান ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট জালিয়াতি তদন্তে নেমে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুদক। জানিয়ে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মশক নিধন ও ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 121 কোটি টাকা বাজেট থাকলেও অনিয়মে মেলেনি কাঙ্ক্ষিত ফল। নবনিযুক্ত প্রশাসক জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ খাত থেকে বিপুল অর্থ নয়ছয় করে আউটসোর্সিং কোম্পানি মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এমনকি মশা নিধন কর্মীদের বেতনের অর্ধেক টাকাও মেরে খেয়েছে কোম্পানিটি। সাদিকুর রহমানের রিপোর্ট। রাজধানীতে কমছে না মশার উপদ্রব। বছর বছর কোটি কোটি টাকা খরচ করলেও ফলাফল শূন্য। গত অর্থবছর ঢাকার 2 সিটি কর্পোরেশনের মশা মারতে বাজেট ছিল 152 কোটি 85 লাখ টাকা, যার মধ্যে উত্তরের 121 কোটি 84 লাখ। তবুও নিয়ন্ত্রণে নেই মশা। এবছর মশক নিধনে কার্যকর ভূমিকা না থাকায় বর্ষার আগেই দেখা দিয়েছে মশার উপদ্রব। মশার ওষুধ দেয় বা ওই মশার ওষুধ ছিটায়, এগুলো আমি দেখিনি, আমার চোখ অনেক দিন তো পড়তেছে না। মাঝে মাঝে ধোঁয়াকৃতি দেখা যায়, যেটা অনেক দূরের থেকে যথাযথ জায়গায় মানে নিধন হয় মশা, এরকমভাবে আমরা দেখি না, সচরাচর চোখে পড়ে না। ধোঁয়াটা খালি এই জায়গায় দিয়ে চলে যায়গা, কিন্তু মশা তো যায় না। 5 আগস্টের পট পরিবর্তনের পর মশক নিধন প্রকল্প থেকে বিপুল অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে আউটসোর্সিং কোম্পানি মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে। এমনকি মশা নিধন কর্মীদের মাসিক বেতন প্রায় 18,000 টাকা হলেও কোম্পানিটি পরিশোধ করত প্রায় অর্ধেক। আমাদের বেতন 17,610 টাকা, কিন্তু আমরা এখন পাচ্ছি হলো 11,800 টাকা। এটা ঢাকা শহরে চলা কষ্ট হয়ে যায়, তারপরে আমরা পরিস্থিতি শিকার হয়ে থাকতে হয়। আমরা সিটি কর্পোরেশন একটা জানতে চাই যে আমাদের যে ন্যায্য বেতনটা আছে সেটা আমাদের পুনঃ দেওয়া হোক। যারা এই আউটসোর্সিংটা করছেন তাদের সাথে সিটি কর্পোরেশনের এক ধরনের রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল অতীতে, এবং যেটি ছিল বাজে প্র্যাকটিস। মশক নিধন কর্মী অথবা একজন সুইপারের জন্য অ্যালোকেটেড করা আছে ম্যাক্সিমাম বাজেট 18 থেকে 19,000। আমি এসে এটা দেখেছি এবং অন্যান্য গবেষণাও এটা পাওয়া গেছে, তারা তো 8,000 টাকাও পান না। দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের কোম্পানির সঙ্গে ইতিমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন প্রকল্পের চুক্তি বাতিল করতে যাচ্ছে উত্তর সিটি। তারপরও নাম ও পরিচালনা পর্ষদ পরিবর্তন করে প্রকল্প পেতে তৎপর কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি। যারা আউটসোর্সিং করেছেন তারা ছাত্র হত্যার সাথে জুলাইতে জড়িত আছে কিনা, যখনই আমরা এই ধরনের অভিযোগ আমার কানে আসতেছে, আমরা এটা সরাসরি এটার ব্যবস্থা নেব। কারণ গণবিরোধী অবস্থানে থেকে সিটি কর্পোরেশনের গণমুখী অবস্থানের সাথে তারা আসলে অ্যালাইন করে চলতে পারবে না। মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে শিগগিরই মাঠ কর্মীদের হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে যাচ্ছে উত্তর সিটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প, যেটি স্থানীয়ভাবে তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। এরই মধ্যে প্রকল্পটির সমীক্ষা চূড়ান্ত করতে উত্তরের 5 জেলার নদী অববাহিকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতামত আদান প্রদান করছে পাওয়ার চায়না কোম্পানি। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে তিস্তা অববাহিকায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, আর ভূ রাজনীতির ক্ষেত্রে এই প্রকল্প কোনো প্রশ্ন ওঠার কথা নয় বলে জানিয়েছেন পাওয়ার চায়না কোম্পানির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হান কুন। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদ।
Put in so big global environment and a global context, they have many issues to be addressed. I think first get the people benefited, then consider others. 18 ফেব্রুয়ারি বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছিলেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। তবে 9 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষায় করণীয় গণশুনানিতে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান স্পষ্ট জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এর এক মাস পর পাওয়ার চায়না তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট তুলে ধরে তিস্তা অববাহিকার বাসিন্দাদের কাছে। প্রকল্পে রয়েছে নদীর তীর সংরক্ষণ, ড্রেজিং, বাঁধ ও সড়ক নির্মাণ, উদ্ধারকৃত জমিতে অর্থনৈতিক অঞ্চল, পাওয়ার প্ল্যান্ট, স্যাটেলাইট টাউন, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহ নানা পরিকল্পনা। তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে কুখ্যাতি রয়েছে, যে দুঃখবোধের জায়গা রয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই তিস্তা নদীর 130 কিলোমিটারকে সংস্কার করা হোক, বাঁধে নিয়ে আসা হোক। পাওয়ার চায়না কোম্পানির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হান কুন বলেন, পরিবেশ বান্ধব এই প্রকল্পে ভূরাজনৈতিক কোনো প্রশ্ন থাকার কথা নয়, এটি শুধুমাত্র বাণিজ্যিক ব্যাপার। Not a political or geopolitical question at all, because we as a government, we as a business entity. পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পটি যাতে প্রকৃতপক্ষে জনস্বার্থেই বাস্তবায়ন হয়, সে কারণেই সরাসরি তিস্তা পাড়ের বাসিন্দাদের মতামতের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজধানীর বনানীতে ট্রাকের ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। প্রায় 7 ঘন্টা অবরোধের পর দুপুর 1:30টার দিকে সড়ক ছাড়েন তারা। অবরোধের কারণে বনানী সহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন অনেকেই। এদিকে রাতে ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট। এ খবরে রাজপথে নেমে আসে সহকর্মীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবি জানান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার। ক্ষতিপূরণ দিতে হবে। 3 জন মানুষ, 2 জন মারা গেছে, 2 জন মেডিকেলে আছে। মেডিকেলের চিকিৎসাটা দিতে হবে না, যে হালকা চিকিৎসা করে উপকার করতে হবে। যারা মারা গেছে ওদেরকে বাড়িতে নিতে হবে, দাফন কাফন করতে হবে, অনেক কিছু তো ইয়া আছে, ওগুলো তো কিছু করে না। সিসিটিভি আছে, এই 3টা সিসিটিভি ওরা শনাক্ত করে, যে বাস হোক অথবা ট্রাক হোক, সে যেন শনাক্ত করে আমাদের খুনিকে আমাদের হাতে তুলে দেয়। আমাদের দাবি একটাই, আমাদের বোন মারা গেছে, হয় আমাদের বোন ফেরত দিব, নয় খুনিরে আমাদের সামনে অ্যারেস্ট করতে হইব। এই আন্দোলনের প্রভাব পড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাখালী, গুলশান সহ রাজধানীর বিভিন্ন সড়কে। তীব্র যানজটে নাকাল নগরবাসী। বনানী আসার পরে থেকে জ্যাম, 2 ঘন্টা জ্যামে ছিলাম, 7টা থেকে 9টা পর্যন্ত জ্যামে বসা। টঙ্গী যাব, সকালবেলাও যে পরিস্থিতি রোডের, এখন সেই পরিস্থিতি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় হয় আন্দোলনকারীদের। পরে 48 ঘন্টার আলটিমেটাম দেন পোশাক শ্রমিকরা। ঠিক আছে, আমরা আগামী 2 দিন সময় দিচ্ছি পুলিশ বাহিনীর। তো 2 দিন আমরা পুলিশ বাহিনী, মানে ড্রাইভার এবং যে ট্রাকের মালিক, মামলা হবে। আর যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সুযোগ থাকে মামলা করার, আমরা আমাদের আইনজীবী আছে, তাদের সাথে কথা বললে আমরা ওই ব্যবস্থা নিব। ওই ব্যবস্থা নিয়ে উনি মামলা নেওয়ার পরে উনি আগামী 2 দিনের ভিতরে প্রশাসন, আমরা আশা করতেছি ওনারা অ্যারেস্ট করবে। যদি 2 দিনের ভিতরে অ্যারেস্ট না করে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান উত্তরখানের নিজ বাসায় দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রিয় শিক্ষক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন এমন খবর শুনেই সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে ছুটে আসেন শিক্ষার্থীরা। সবচেয়ে বড় যে আঘাতটা ছিল সেটা হচ্ছে ওনার ঘাড়ের মধ্যে, এই জায়গার যে ঘাড়ের যে রগ আছে, যে নার্ভটা আছে, সেই নার্ভটা কেটে গিয়েছে। নিহতের স্বজনরা জানান, সোমবার ভোররাতে নিহতের উত্তরখানের ভাড়া বাসায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীরা উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ আনা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। একজন শিক্ষকের
মৃত্যু ঘটেছে মানে আমাদের পুরো শিক্ষক জাতির গায়ে হাত উঠেছে, মৃত্যু ঘটছে। এর আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে এটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। 2 সন্তান ও স্ত্রীকে ছাড়া গত 4 মাস তিনি কোথায় থাকতেন জানতেন না নিহতের পরিবার ও স্বজনরা। ভাবিরে জিজ্ঞাসা করলাম স্যার ওয়াইফকে যে স্যার তো বাসায় থাকতেন, তাহলে উত্তরাতে নাকি একটা বাসা, এটা তো আমরা জানতাম না। তো বললো যে গত 3-4 মাস থেকে নাকি 2-3 মাস থেকে স্যার নাকি বাসায় অ্যাভেলেবেল না, বাসায় আসতো, আসলে আধা ঘন্টা 1 ঘন্টা স্টে করতো। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করার পর বলছে আমি থাকি আমার এক ফ্রেন্ডের সাথে। উত্তরখান থানা পুলিশ জানিয়েছে আত্মীয় পরিচয়ে এক পুরুষ ও এক মহিলা উঠেছিলেন সাইফুর রহমানের ভাড়া বাসায়। উনি গত 2-3 মাস আগে এখানে একটা বাসা ভাড়া নিয়ে পুরানপাড়াতে একটা ভাড়া নিয়ে 4th তলায় একা থাকতেন। 2-3 দিন আগে ওনার সাথে আরো 2জন লোক আসছে, একজন পুরুষ একজন মহিলা, ভাইয়ের স্ত্রী এবং ভাইপো পরিচয়ে। গতকাল রাতে ওনাকে বাথরুমের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কোপাইছে, কোপানোর পরে ওনার আটকায় তারা চলে গেছে। আহত অবস্থায় উনি ওই বেলকনিতে আসেন, লোকজনের আশপাশের লোকজনের ডাকাডাকি করছে, পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষা কিংবা মূল্যায়ন ছাড়াই চাকরি, শুধু দরকার শিক্ষাগত যোগ্যতা। মাত্র 1.5 থেকে 2,000 টাকা দিলেই পরদিন থেকে শুরু হবে বহু কাঙ্ক্ষিত কর্মজীবন। আছে বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও। বেকারত্বকে পুঁজি করে চটকদার এসব বিজ্ঞাপনে চেয়ে গেছে অনলাইন অফলাইন মাধ্যম। প্রতারণার এমন ফাঁদে কেন পা দিচ্ছে চাকরি প্রত্যাশীরা, আরও জানাচ্ছেন জিন্নাতারা যশোয়া। এখানে 10 সাক্ষাৎকার কথা বলবে শেষ। হাইট কতটুকু আপনি? বেতন হবে স্টার্টিং এ 12,000 টাকা। শহরের দেয়াল জুড়ে লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তি, যে কোনো শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রতিযোগিতার বাজারে চাকরি কিভাবে ধরা দেয় এত সহজে? চাকরি প্রার্থী হয়েই খোঁজ শুরু করি আমরা। নারীদের উচ্চতা বেশি হলেই মিলবে চাকরি, এবার যুক্ত হলো নতুন এই যোগ্যতাও। পরীক্ষা দিয়ে না, এরকম কিছু না। এখানে 10 সাক্ষাৎকার কথা বলবে শেষ। হাইট কতটুকু আপনি? আমার হাইট তো 5 ফিট 4। তা তো আপনি অনেক লম্বা। আপনি আসেন, সমস্যা নেই, দেওয়া যাবে। আপনার বেতন হবে স্টার্টিং এ 12,000 টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির খোঁজে একটি প্রতিষ্ঠানের অফিসে পৌঁছালে প্রাথমিকভাবে 1.5 থেকে 2,000 টাকা চায়। আশ্বাস, টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত চাকরি। লাগবে না ইন্টারভিউ, অভিজ্ঞতা বা কোনো ধরনের বাছাই পরীক্ষা। হচ্ছে পেশেন্ট কেয়ারও দিতে পারবো ফাউন্ডেশন। আপনার এইখানে বেতন ফরম্যাটে এখানে মেনটেন করতে হবে, তারপর আমরা এখান থেকে জয়েনিং লেটার ভাই ফোন দিয়েছিলেন। টাকার বিনিময়ে চাকরি নিতে আপত্তি জানালেও চাকরি দিতে মরিয়া হয়ে খোঁজ নিতে থাকে প্রলোভন দেখানো চক্র। ফোন দিয়েছিলাম, পরবর্তী কি জয়েন করলেন? না তো, পরে তো আমাকে ওই দিন একটা ঠিকানা দিয়েছিল আর বলছিল টাকাটা না দিলে জয়েন করা যাবে না। আর আমি ওই জায়গার অফিস খরচ আছে, এই জায়গার অফিস খরচ আছে। তো অফিস খরচ কি আপনারা যাদেরকে চাকরি দেন তাদের থেকে নেন? আমি তো নেব না, যেখানে পাঠাবো সেখান থেকে নেবে। স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগের তীর তাদের দিকে। মানুষকে অরিজিনাল ঠিকানা জানা, খালি আমরা বন্ধু না করবে আরো সামনে না, আরো সামনে ওই সামনে আমরা যেটা যে কালবাড়ি লয়ে যাবো। চাকরি পাওয়া যেখানে সোনার হরিণ পাওয়ার মতো বিষয়, সেখানে আজ সকালে টাকা দিলে বিকেলেই জয়েনিং, কিংবা আজ টাকা দিলে কাল সকালেই জয়েনিং। দুর্মূল্যের এই বাজারে আবার কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা খাওয়ার মতো প্রলোভনীয় অফার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত সহজ ভাবে পা দিচ্ছেন তরুণ সমাজ? এয়ারপোর্টে চাকরির উদ্দেশ্যে গিয়েছিলাম, আমার কাছে 500 টাকা নিয়েছেন। ওটা বলতেছেন যে তোমার 35 টাকা দিতে হবে খানার জন্য 1 মাসের জন্য। আমি তো টাকা পয়সা তো আনি নাই। টাকা দিলে চাকরি হবে, না দিলে টাকা না দিলে চাকরি হবে না। এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে 1000 টাকা দিলে চাকরি যদি হয়ে যায়, তো আমার 1000 টাকা দিয়েও হচ্ছে চাকরি নেওয়া দরকার। টাকা দিয়েও হচ্ছে যে তাদের উপরে খোঁজ পাওয়া যায় না। পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার কারণে দেখা যায় যে আমরা অনেক প্রতিযোগিতার মধ্যে যেও চাকরিটা আসলে পাই না।
সরকারি হিসেবে বছর ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1,70,000। গত সেপ্টেম্বর মাস শেষে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ঠেকেছে 26,60,000-এ। পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করে বেকারত্বের লাগাম টেনে ধরা গেলেই কেবল কমবে চাকরি দেওয়ার নামে প্রতারণার সুযোগ মত বিশেষজ্ঞদের। জুলাইয়ের অভ্যুত্থানটা কিন্তু শুরুই হয়েছিল একটা কর্মসংস্থানের জায়গা থেকে, কিন্তু সরকারি জবের জন্য শুরু হয়েছিল, কিন্তু সরকার আসলে জব কত দেবে। আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই গ্র্যাজুয়েটদেরকে কোনোভাবে বিদেশে কর্মসংস্থান মার্কেটে কানেক্ট করে দেওয়ার জন্য। এদিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে গত বছর শ্রমশক্তিতে যুক্ত হওয়া মানুষের সংখ্যাও কমেছে 19,50,000। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদের বিশেষ ট্রেনের জন্য মেরামত করা হচ্ছে বগি। ব্যস্ত সময় পার করছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা। নির্ধারিত সময়ের মধ্যেই কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে প্রতি মাসে কোচ মেরামত করে রেল বহরে যোগ হয়, তবে ঈদে এই সংখ্যা ছাড়ায় কয়েক গুণ। তাই কারখানাটির 29টি শপের শ্রমিকরা বর্তমানে ব্যস্ত বগি মেরামতে। সাধারণ সময় 25 কর্মদিবসে 32টি কোচ মেরামত করা হয় কারখানায়, কিন্তু ঈদ উল ফিতরের আগে ও পরে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ স্পেশাল ট্রেন চলাচলে প্রয়োজন অতিরিক্ত কোচ। এ কারণে এবার 70 কর্মদিবসে 120টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সময়ও প্রায় শেষ হতে চলেছে, এজন্য নির্ধারিত সময়ের বেশি কাজ করছে শ্রমিকরা। ঈদ উপলক্ষে জনগণের সেবা দেওয়ার জন্য আমরা খাটছি, আপনারা পরিশ্রম করছি। আমরা শিডিউল টাইমের পরে যে অতিরিক্ত কাজ করতেছি সেটা ওভারটাইম হিসেবে সরকার আমাদের টাকা দিচ্ছে। আমরা এক্সট্রা এফোর্ট দিয়েছি, আমাদের শ্রমিক কর্মচারীরাও খুব পরিশ্রম করছে। যে আউটটার্ন দিচ্ছি, এই আউটটার্নটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, তারপর আমরা দিয়ে যাচ্ছি সাধারণ মানুষের জন্য। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো কোচ প্রস্তুত করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। আমরা শুক্রবারও কাজ করাচ্ছি এবং বিশেষ করে এটি একটি মোটিভেশনাল একটি ওয়ার্ক হিসাবে আমরা এটিকে নিয়েছি, যে আমরা যে কোনো মূল্যে আমরা আসলে সাধারণ মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য এই অধিক সংখ্যক কোচ আসলে আমরা আউটটার্ন দিতে চাই এবং দেওয়ার জন্য আমরা নিরলসভাবে প্রত্যহ কাজ করে যাচ্ছি এটার পিছনে। কর্তৃপক্ষের তথ্য মতে এরই মধ্যে ঈদ উপলক্ষে ট্রেনের 90টি কোচ মেরামত সম্পন্ন হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। রমজানের রংপুরে তীব্র যানজটে চরম দুর্ভোগে নগরবাসী। সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট করে উঠলেও নেই প্রশাসনের কোনো হস্তক্ষেপ। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, অ্যাম্বুলেন্সের রোগী সহ অফিসগামীদের। এদিকে আলাদা লেন করে যানজট নিয়ন্ত্রণে দায়সারা আশ্বাস ট্রাফিক পুলিশের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রোজার শুরু থেকেই কচ্ছপ গতিতে সড়কে চলছে যানবাহন। মোড়ে মোড়ে তীব্র যানজটে নাকাল নগরবাসী। জেলা পরিষদ সুপারমার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, বেতপট্টি সহ বিভিন্ন এলাকায় লেগেই থাকে রিক্সা অটোরিকশার জট। নগরবাসীর অভিযোগ, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে না থাকায় বেড়েছে ভোগান্তি। লোকের চেয়ে অটোরিকশা বেশি, যার ফলে প্রতিনিয়ত যানজট। আধা ঘন্টা রাস্তায় 1 ঘন্টা একটা রুগী নিয়ে আমরা যাইতে পারি না। মেডিকেল মোড় থেকে এ পর্যন্ত 1 ঘন্টা সময় অতিক্রম করে প্রচণ্ড জ্যাম। যোগ হয়েছে রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট আর এলোমেলো গাড়ি পার্কিং। রংপুরের রাস্তায় একটাই, এখানে সব অটো রিক্সায় একটা রাস্তা দিয়ে চলাচল করে এবং অর্ধেক রাস্তা দেখা যায় সবসময় ব্লক হয়েই থাকে। ফুটপাতে যে দোকানগুলো আছে এই দোকানগুলোর কারণে জ্যামটা আরো বেশি। কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি রংপুর শহরকে একটা সুন্দর পরিবেশের জন্য ঈদ উদযাপন করতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়সারা আশ্বাস ট্রাফিক পুলিশের। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যেই ডাইভারশন দিয়ে যাতে মেন শহরটা, সিটি বাজারটা বা জাহাজ কোম্পানি মোড় বা ওই যে শাপলা চত্বর, এই অঞ্চলগুলোতে যাতে যানজট কম হয় সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। রংপুর মহানগরে 60,000-এর বেশি অটোরিকশা চললেও অনুমোদন রয়েছে মাত্র 8,500-এর। একদিকে অবৈধভাবে রিক্সা ও অটোরিকশার চলাচল, অন্যদিকে রাস্তা দখল করে দোকান, আর এতেই দুর্বিষহ যানজটে নাকাল নগরবাসী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।
উচ্চ মূল্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19টি ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিশেষ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। সোমবার সকালে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের। ঠেলাঠেলি কিংবা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে যে মালটা সাশ্রয় দেখে আমি খুব আনন্দ করে মালটা নিতে পারছি, কারণ লাইন নাই, কম দামে গরিবের জন্য সুবিধা। সিটি গ্রুপ যে একটি পবিত্র রমজান মাস উপলক্ষে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটি আসলে প্রশংসনীয়। সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়, সেই দাবিও জানান অনেকে। এই কোম্পানির মতন আরো বড় বড় কোম্পানি যারা আছে, ওনারা যদি এই ধরনের উদ্যোগ নিত, দেশের ভালো একটা মঙ্গল হতো। একজন ক্রেতাও যেন ফেরত না যায়, সেই বিষয়টি প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম, জানালেন সিটি গ্রুপের প্রতিনিধি। আমরা সবার যাতে মাল পায়, পণ্য পায়, সবার সাথে সবার কাছে যেন পৌঁছে, সেই ব্যবস্থা আমরা করি এখানে। রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলছে এই বিক্রি কার্যক্রম, চলবে পুরো রমজান জুড়ে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে কারোর সঙ্গে আলোচনা না করেই হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়েছে মালিকপক্ষ। পাশাপাশি দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। কৃষক বলছেন, উৎপাদন খরচ বাড়ায় একদিকে লোকসান হচ্ছে, অন্যদিকে হিমাগারে ভাড়া বৃদ্ধিতে সে হিসাব আরও বাড়ছে। অবশ্য কৃষি বিভাগের পক্ষ থেকে ভাড়া কমানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হচ্ছে আলু। মৌসুম শেষে এখন ফসল ঘরে তুলছেন কৃষক। এবছর ঠাকুরগাঁয়ে প্রায় 35,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। তবে দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, প্রতি বিঘা জমিতে আলু উৎপাদনে 70 থেকে 80,000 টাকা খরচ হলেও বর্তমান বাজার দরে তাদের লোকসান হচ্ছে। লোকসান কাটাতে হিমাগারে সংরক্ষণের চেষ্টা করা হলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করায় আরও বিপাকে পড়েছেন তারা। আমরা আলুর বীজ কিনছি 82 টাকা কেজি, এখন আলু বিক্রি হচ্ছে 10-12 টাকা কেজি। গতবার ওষুধটা কম ছিল, এবার তামান দেবে আলুর দামটা কম এবং ওষুধ বেশি, আবার হাজিরা খরচও বেশি। এখন তো আমরা আলু বেচে আমাদের যে দেনা, এই দেনা তো সোজা হয় না। ভাড়া বাড়ানোর পাশাপাশি দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। তবে সরকার নির্দেশনা দিলে ভাড়া কমানোর কথা জানায় হিমাগার মালিকপক্ষ। ভাড়াটা যদি পুনর্নির্ধারণ হয়, তাহলে আমরা হয়তো যেটা সরকার কর্তৃক নির্ধারণ করবে, আমরা ওইটাই 2025 সালে নির্ধারণ করবো। না হলে আমাদের কাছে আবদ্ধ পুলিশ টু রেজিস্ট্রেশন কর্তৃক 53 কেজি বা 55 কেজি ভাড়া 400 টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, সরকারের সঙ্গে আলোচনা না করেই ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন। কমানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই হিমাগার মালিক অ্যাসোসিয়েশন এরা ভাড়া বাড়াইছে। পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হিমাগার অ্যাসোসিয়েশনকে ডাকানো হয়েছে, ডাকে তাদেরকে ভাড়া কমানোর জন্য অনুরোধ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঠাকুরগাঁয়ে 8 লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর জেলায় 17টি হিমাগারের ধারণ ক্ষমতা 1,45,000 মেট্রিক টন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ঈদ শপিংয়ে চোখ ধাঁধানো সব ফার্নিচারে শোরুম সাজিয়েছে নামি দামি ব্র্যান্ডগুলো। বেশি চাহিদা সোফা ও ডাইনিং টেবিলের, কেউ কিনছেন ঝাড়বাতিও। আর এই কেনাকাটাকে সহজ করতে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে 5 থেকে 10% মূল্য ছাড়। অফার লুফে নেওয়া ক্রেতাদের দাম নিয়েও নেই কোনো অভিযোগ। প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, অন্য মাসের তুলনায় 30% বেশি বিক্রি হবে এবার রমজানে। আভিজাত্য আর বাহারি নকশার আসবাবপত্র, ঐতিহ্য আধুনিকতার মেশেলে দৃষ্টিনন্দন এসব বেড, সোফা, ডাইনিং টেবিল তৈরিতে প্রাধান্য পেয়েছে ক্রেতার রুচি ও স্থায়িত্ব। প্রয়োজন কিংবা পরিবর্তন, ঘরের সৌন্দর্য বাড়াতে ঈদ কেনাকাটায় ফার্নিচারের শোরুমেও আসছেন ক্রেতারা। দেশি কিংবা আমদানি ভালো মানের আসবাবপত্রের মূল্য বেশি, সেই বিবেচনায় দাম নিয়ে নেই কারো অভিযোগ। নজর কাটছে আলো ঝলমলে ঝাড়বাতিও। আমাদের নতুন বাসা তো, সো টুকটাক সব ফার্নিচারই দেখতেছি, যেহেতু একটু অন্যদের থেকে ইউনিক, সো একটু এক্সপেন্সিভও বটে। ডিজাইনটা হচ্ছে ভিন্নতা, বিভিন্ন মানুষের ভিন্নতা থাকে, কিন্তু কোয়ালিটির সবচেয়ে বড় জিনিস। ভালো জিনিস চাই তাহলে অবশ্যই আপনার দাম তো আপনার দিতে হবে। 10% ডিসকাউন্ট চলতেছে। মানুষের আকাঙ্ক্ষা এবং কোম্পানির ডিসকাউন্ট দুটো একসাথে যখন মিলে যায়, তখন হয়তো আমরা আর একটু এক ধাপে এগিয়ে যাই, যে যাই কিনে নিয়ে আসি। মডার্ন ডিজাইনগুলো,
কাস্টমাররা চাচ্ছে, যেগুলো আপনার জায়গা কম নেবে। ঈদ উপলক্ষে নামিদামি ব্র্যান্ডগুলো সব ধরনের আসবাবপত্রের রমজান জুড়ে রেখেছে 5 থেকে 10% মূল্য ছাড়। প্রতিষ্ঠানগুলো বলছে অন্য মাসের তুলনায় রমজানে বিক্রি বাড়ে 30% পর্যন্ত। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা তাদের। অনেক প্রোডাক্ট কাস্টমার পাবে আমাদের কাছে, যেটা আমাদের ঈদ উপলক্ষে আনা হয়েছে। কাস্টমার আশা করে থাকে আছে রমজান আসলে একটা ক্যাম্পেইন আসবে, কিছু নতুন নতুন ফার্নিচার আসবে, সব কিছু মিলে অন্য মাসে যায় তার থেকে 20 থেকে 30% বেড়ে যায় আর কি কেনাকাটা। প্রোডাক্ট এবং প্রাইস এই দুইটাই ম্যাচ করার ব্যাপার বা ক্রেতার ক্ষেত্রে এটাই মুখ্য বিষয়। ব্র্যান্ডের ফার্নিচারে বিনামূল্যে বিক্রয়ের সেবার নিশ্চয়তাও দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের লিচুর বাগানগুলো। গত বছরের চেয়ে এবার অনেক বেশি মুকুল এসেছে। মুকুল ঝরে পড়া রোধে সেচ ও কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা। তবে এবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বড় ধরনের লোকসানের আশঙ্কা বাগান মালিকদের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে দেখা দিয়েছে মুকুল, মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো বাগানে। দিনাজপুরে লিচুর বাগানগুলোতে এখন নানা কর্মযজ্ঞ। মুজাফফরপুরি, বেদনা, মাদ্রাজি, চায়না, মুম্বাই, কাঠালি সহ দেশি জাতের লিচু গাছগুলো মুকুলে ছেয়ে গেছে। মুকুল ঝরে পড়া রোধে সেচ ও কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা। গত বছরের চেয়ে অনেক বেশি মুকুল এবার এসেছে বলে জানান তারা। গতবার থেকে এবার লিচু বেশি হবে বোঝা যাচ্ছে। এখন পানি দিলে লিচুটা তাহলে ঝুলটা ফুলবে পড়বে না। গাছের গোড়াতে এখন পানি দিচ্ছি, এই পানি দেওয়ার পরে এই মুকুলটা এই দানাটা আরো সুন্দর হবে। ভিটামিন দিতে হবে, বীজ দিতে হবে, না দিলে তো থাকবে না। তবে এবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বড় ধরনের লোকসানের আশঙ্কা বাগান মালিকদের। আগে যেমন বাইরের পার্টিরা আসতো, যে বাগান কিনতো, খুব একটা কিনতেছে না, এখন রিস্ক নিতে চাচ্ছে না কেউ। কারণ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, গাড়ি ঘোড়া বা ভাঙচুর, জ্বালাও পড়াও তো এগুলো অব্যাহত আছে। এরকম পরিস্থিতি থাকলে তো আপনার ব্যবসা বাণিজ্য হবে না। লিচু উৎপাদনের সব ধরনের সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। এবারও আমরা লিচুর বাম্পার ফলন আশা করব ইনশাআল্লাহ। চাষিদের বাগান পরিদর্শন করছে এবং এই সময় যা যা করণীয় সে মোতাবেক চাষিদের পরামর্শ দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরের 13 উপজেলায় 5480 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুরে তরমুজের বিশাল হাট। রোজায় রসালো এই মৌসুমি ফলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারও বেশ চড়া। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। থরে থরে সাজিয়ে রাখা তরমুজ ঘিরে কিন্তু এখানে যে কেনা বেচার যে উৎসব সেটি কিন্তু এই ভোর সকাল থেকে শুরু হতে যাচ্ছে এবং নানা অঞ্চল থেকে পাইকাররা এসছেন এই রসালো ফলটি কিনতে। এবং এই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখন এই ফলের চাহিদা অনেক বেড়েছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু এই পুরো আড়ত এবং সেখানে কিন্তু এই তরমুজের পাশাপাশি চিনাল, বাঙ্গি এবং আনারস লক্ষ্য করা যাচ্ছে। এবং এই রোজার কারণে যে ফলের প্রতি যে আগ্রহ এবং এই দেশজ ফল, মৌসুমি ফল ঘিরে যে মানুষের আগ্রহ সেটি কিন্তু এই আড়ত ঘিরেই বোঝা যাচ্ছে। এবং এইসব তরমুজ এবং বাঙ্গি এগুলো কিন্তু বেশিরভাগই এসছে দক্ষিণ অঞ্চল থেকে এবং পদ্মা সেতু দিয়ে কিন্তু দ্রুত করে ট্রাকে করে যেমন আসছে, একই সঙ্গে কিন্তু নদীর তীরে যে বড় বড় ট্রলারে করে কিন্তু এই তরমুজ বাঙ্গি আসছে। এবং এখানে যে ক্রেতারা আসছেন পাইকাররা, এরা কিন্তু শুধু মুন্সিগঞ্জ অঞ্চলে নয়, নারায়ণগঞ্জ, ঢাকার দোহার সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছেন এবং তারা বলছেন যে এখানে সতেজ এবং অনেকটা দামে ভালো পাওয়ার কারণে কিন্তু তারা এখানে আসছেন এবং যেই তরমুজগুলো এখান থেকে নিতে পারছেন সে তার মধ্যে কিন্তু তারা বলছেন যে বড় সাইজের তরমুজ যেটি 10 কেজি ছাড়িয়ে যাচ্ছে সেটি কিন্তু পাইকারি 400 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। আর একেবারে নিচে যেই ছোট তরমুজগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 3 কেজি ওজনের, সেটি 50 টাকা পর্যন্ত কেজিতে বেচা কিনা হচ্ছে। এবং এর মাঝখানে কিন্তু নানা সাইজের তরমুজ রয়েছে, যেটি 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300, 350 এরকম দামে আছে। এবং সেই সাইজ অনুযায়ী কিন্তু এই সাজিয়ে রাখা হয়েছে তরমুজগুলো। এবং সেই তরমুজের পাশেই দেখছেন যে মাঝখানে কিন্তু বাঙ্গি এবং চিনাল সাজানো হয়েছে এবং সেখানে কিন্তু একবারে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে এই ফলের স্তূপ লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানকার যে এই দরটি কিন্তু প্রথম রোজার
থেকে তেমন একটি তারতম্য হয়নি। তবে তারা বলছেন আনারসের দামটা কিছু কমেছে, যেখানে কিন্তু 5 টাকা থেকে 25 টাকা পিস দরে আনারস বিক্রি হচ্ছে। আর এখানকার যে চিনাল বিক্রি হচ্ছে সেটির দাম কিন্তু 50 টাকা থেকে 100 টাকা, এবং 50 টাকা চিনাল 2 কেজি ওজন, এবং যেটি 100 টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু 4 কেজি ওজনের। আর এখানকার যে বাঙ্গি বিক্রি হচ্ছে সেটা কিন্তু 40 থেকে 150 টাকায়, 40 টাকাটি 2 কেজি, এবং বড় বাঙ্গি কিন্তু 6 কেজি ওজনের পাওয়া যাচ্ছে। এবং এখানকার যে আড়তগুলো ঘিরে কিন্তু 40 লাখ টাকারও বেশি ফল বিক্রি হচ্ছে। আর জেলা জুড়ে যে মৌসুমি ফল বিক্রি হচ্ছে সেটি কিন্তু কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে ফলের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। 4 মাস ধরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে চাহিদা মতো আমদানি হচ্ছে না পাথর। এতে স্থবিরতা নেমে এসেছে বন্দরে, কর্মহারা হয়ে পড়েছেন অনেক শ্রমিক। এদিকে দাম বাড়িয়ে মানহীন পাথর সরবরাহের অভিযোগ উঠেছে ভারতীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। চাহিদা মতো পাথর আমদানি না হওয়ায় কর্মমুখর বন্দরে নেমে এসেছে স্থবিরতা। ভারতের ফুলবাড়ি স্থল বন্দরে ট্রাক মালিক ও শ্রমিকরা ভুটানের পাথর বোঝাই ট্রাকগুলোকে অনলাইনে ফি দিয়ে স্লট বুকিংয়ের আওতায় আনার দাবিতে আন্দোলনে নামায় এমন পরিস্থিতি। এর ফলে কমেছে আমদানি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে ঘোষণা আছে যে ভুটানের গাড়ি প্রতি স্লট বুকিং সুবিধা ফি দিতে হবে, যার কারণে অভ্যন্তরীণ সমস্যার কারণে ভুটান গাড়ি এখন দিচ্ছে না। ইন্ডিয়ান পাথরের মানটা ভালো না হওয়ার কারণে আমরা মনে করেন যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আছি। বন্দরে স্থবিরতায় কাজের সুযোগ কমেছে শ্রমিকদের, অন্যদিকে বন্ধ হয়ে আছে পাথর ভাঙা মেশিনগুলো। তবে শীঘ্রই পাথর আমদানি স্বাভাবিক হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। 500-এর উপরে শ্রমিক আছি, এই শ্রমিকের এইটার উপর আমরা নির্ভরশীল, এবং এর মতো অবস্থায় আমরা খুবই অসহায় অবস্থা আছি। দিন যায় এখন মনে হয় 200-100 টাকা রোজগার কামাই হচ্ছে না। আগে যা হোক 500-700 হয়েছিল। আমার পরিবার না 1000 পরিবার, আমরা অকজ্য হয়ে আছি। আগামী মার্চের শুরু থেকেই ভুটানি পাথর আমদানি স্বাভাবিকভাবে শুরু হবে। ইন্ডিয়া থেকে আমদানি যদি স্বাভাবিক হয় তাহলে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে, এবং বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন। গেল জানুয়ারি পর্যন্ত 3 মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 4 লাখ টন পাথর সহ বিভিন্ন পণ্য। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। 10 কোটি টাকা বকেয়া বিল পরিশোধ না করে পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ক্রোনি অ্যাপারেলস নামে একটি শিল্প কারখানার বিরুদ্ধে। গত বছরের 5 ফেব্রুয়ারি কারখানাটির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে 8 ফেব্রুয়ারি কারখানা কর্তৃপক্ষ নিজেদের লোকজন দিয়ে রাতের অন্ধকারে বিচ্ছিন্নকৃত সংযোগটি অবৈধভাবে প্রতিস্থাপন করতে গেলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়। এ সময় বেশ কয়েকজন দগ্ধ হন। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে জরিমানা ধার্য সহ বকেয়া বিল পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষকে পুনরায় নোটিশ দেয়। তবে তারা সরকারি আদেশ অমান্য ও বকেয়া বিল পরিশোধ না করে পুনরায় অবৈধভাবে সংযোগ প্রতিস্থাপন করে কারখানা পরিচালনা করে আসছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থ মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিতাসের উপমহাব্যবস্থাপক। দীর্ঘদিন পর আবারও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শুরু করেছে কালনী এক্সপ্রেস ট্রেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক ফোরাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা এবং করতালি দিয়ে ট্রেন চালক ও সহকারী চালককে বরণ করেন। ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে সকাল 10:51 ব্রাহ্মণবাড়িয়া যাত্রা বিরতি করবে, আর ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে যাত্রা বিরতি করবে বিকেল 4:46। প্রতিদিন গড়ে 5 থেকে 6.5 হাজার যাত্রী রেলপথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে 15টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে ঝাউডাঙ্গা সীমান্তে অভিযান চালানো হয়।
এ সময় আবাদের হাট এলাকায় সন্দেহভাজন একটি ইজি বাইককে থামানোর নির্দেশ দেন বিজিবি সদস্যরা। পরে ইজি বাইকে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকোনো 15টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় চালককে। আটককৃত সোহেল উদ্দিন কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের বাসিন্দা। আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা। এতে অংশ নেন জেলা প্রশাসন ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এছাড়া দুর্যোগকালীন মুহূর্তে মানুষের করণীয় নিয়ে বিশেষ মহড়ারও আয়োজন করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দুর্যোগের আগে এর প্রস্তুতি নেয়ার নানা দিক তুলে ধরেন এবং দুর্যোগকালীন সময়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। দিনাজপুরে গুঁড়িয়ে দেয়া হয়েছে একটি অবৈধ ইট ভাটা। মালিককে জরিমানা করা হয়েছে 1 লাখ টাকা। অন্যদিকে চাঁদপুরেও গুঁড়িয়ে দেয়া হয়েছে 3টি অবৈধ ইট ভাটা। সোমবার দুপুরে হাকিমপুরের জালালপুর এলাকায় আইপি নামের একটি ইট ভাটায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ভাটা পরিচালনার বৈধ নথি দেখাতে না পারায় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উৎপাদন বন্ধ করতে নষ্ট করা হয় কাঁচা ইট। এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জে পরিবেশ অধিদপ্তর ও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে 3টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিএসএফকে সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে জানানো হয় এই প্রতিবাদ। সোমবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পিকে সিং। সীমান্তে বিএসএফের মারণাস্ত্র ব্যবহার মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে বিজিবি জানায়, সীমান্ত হত্যা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দিয়েছে বিএসএফ বলেও জানিয়েছে বিজিবি। গত 8 মার্চ সুইডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় আল আমিন নামে এক বাংলাদেশি যুবকের। বাংলাদেশি কাউকে অথবা যে সে চোরাকারবি হোক অথবা যাই হোক গুলি করে হত্যা করা নির্দয়, অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যে কোনোভাবেই এই হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ, ক্ষোভ এবং নিন্দা জানিয়েছি। ওষুধ সংকট দেখা দিয়েছে গাইবান্ধার কমিউনিটি ক্লিনিকগুলোতে। মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয় বেশিরভাগ রোগীকে। এজন্য গ্রামাঞ্চলের মানুষের সমস্যা হলেও জনসংখ্যা বৃদ্ধির অজুহাত স্বাস্থ্য বিভাগের। বিপ্লব ইসলামের রিপোর্ট। গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় সরকার নির্মাণ করেছে কমিউনিটি ক্লিনিক। বিভিন্ন রোগে পার্শ্ববর্তী ক্লিনিকে স্বাস্থ্যসেবা নেন গ্রামের বাসিন্দারা। গত 2 মাস ধরে ওষুধ সংকট দেখা দিয়েছে গাইবান্ধার কমিউনিটি ক্লিনিকগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, মাসের শুরুতে কিছু ওষুধ পাওয়া গেলেও মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয় বেশিরভাগ রোগীকে। এতে ক্ষুব্ধ তারা। এখানে যে অবস্থা, আমরা কিছু কিছু ওষুধ পাই, কিছু কিছু পাই না। অ্যান্টিবায়োটিকের কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের এখানে। এটা আমি বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ওষুধ মেলা দিন হলে আসতেছে না, আমাশা, ব্রঙ্কাইটিস, এগুলো বিভিন্ন ধরনের ওষুধ আমরা পাচ্ছি, এর জন্য খুব অশান্তি ভোগ করতেছি। ক্লিনিকে কর্মরতরা বলছেন, ঊর্ধ্বতন মহলের নির্দেশেই বন্ধ হয়ে গেছে ওষুধের সরবরাহ। চাহিদার তুলনায় ওষুধ দিতে হিমশিম অবস্থা তাদের। এখানে গড়ে প্রতিদিন 60 থেকে 70 জন রোগী আসতেছে প্রতিনিয়ত। দেখা যায় আমাদের যখন ওষুধ এখানে 3 কার্টনও দেখা যায়, যেখানে 4 মাস নেওয়া যায় না, সেখানে এখন বর্তমানে যে নিয়ম 2টা কার্টন 4 মাস নিয়ে যেতে হবে। লিমিটেডটা না থাকতো যে আপনারা যত রোগী আসবেন ওষুধ দেবেন, শেষ হবে আবারও আমাদের সাপ্লাই দিবে। এটা করলে আমাদের জনগণ এবং আমাদের জবাবদিহিতা
অনেকটাই জনগণের কাছে কমে যাবে। তবে সিভিল সার্জন বলছেন কমিউনিটি ক্লিনিকে শুধু অ্যান্টিবায়োটিক ওষুধ সরবরাহ বন্ধ করা হয়েছে। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব খারাপভাবে দেখা দিয়েছে, এজন্য আমাদের উপর মহল থেকে নির্দেশনা আছে যে সিএসসিপিদেরকে আর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া হবে না। অ্যান্টিবায়োটিক এমবিবিএস ডাক্তার ছাড়া কেউ লিখতে পারবে না। এই জন্য আসলে তাদের যে কার্টুনটা ছিল এটাতে অ্যান্টিবায়োটিক জাতীয় সকল ওষুধগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গাইবান্ধার 7 উপজেলায় 311টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ লীনা। হবিগঞ্জের বানিয়াচংয়ে 6 বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার শোক সইতে না পেরে মারা গেছেন শিশুটির বাবা। পুলিশ জানায় রবিবার বিকেলে শিশুটি তার বাড়িতে খেলা করছিল। এক পর্যায়ে 10 টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বখাটেরা। এ সময় ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন গেলে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হলে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে শিশুর নানি বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা করলে 2 কিশোরকে আটক করে পুলিশ। এদিকে এই ঘটনার শোক সইতে না পেরে সোমবার মারা যান শিশুটির বাবা। আসামিদের বয়স দুজনেরই 18 কম। মহামান্য কোর্টের আদেশে যথাযথভাবে তাদেরকে যেভাবে বলবে সেভাবে তাদেরকে হস্তান্তর করা হবে। কিশোরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে সদরের 1400 এলাকা থেকে অভিযুক্ত যুবক তফাজ্জল দিন ইসলামকে আটক করে পুলিশ। জানায় ব্যক্তিগত প্রয়োজনে শনিবার রাত 10টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন ওই কিশোরী। সেখানে আগে থেকে অবস্থান করা তোফাজ্জল কিশোরীকে তুলে পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বাড়িতে ফিরে স্বজনদের নির্যাতনের ঘটনা জানায় ভুক্তভোগী কিশোরী। এই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা নারী এবং শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন কিশোরীর বাবা। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। তিনি বলেন, গত 14 জানুয়ারি জেলার আটোয়ারি উপজেলার কিসমত এলাকায় রেল লাইনে একটি অজ্ঞাত নারী ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ড হলেও এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারছিল না পুলিশ। পরবর্তীতে গত 8 মার্চ রাতে আটোয়ারি উপজেলার রাধানগর এলাকার একটি বাড়িতে ইজি বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে সাজ্জাদ। এই ঘটনার সময় তার মোবাইলে একটি নারীকে বেঁধে রাখার ভিডিও দেখতে পান স্থানীয়রা। পরে জিজ্ঞাসাবাদ করা হলে সে অজ্ঞাত নারীকে ধর্ষণ এবং হত্যার কথা স্বীকার করে। তার মোবাইলে কিছু ভিডিও এবং নগ্ন একটা মেয়ের ভিডিও এবং নগ্ন ছবি আছে। তখন তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় গত 14 তারিখে যে মেয়েটি হত্যা হয়েছিল সেটা সহ ওই মেয়েটি সহ এই ছেলেটি দিনাজপুর থেকে ট্রেনে করে পঞ্চগড় আসার পথে তার সাথে রাস্তায় পরিচয় হয়। সেই মেয়েটিকে কয়েকবার দর্শন করে, তারপর মেয়েটাকে এনে সেই চাকুরে দিয়ে তাকে বিভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে। তিস্তায় চীনের রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট বাস্তবায়ন হলে বন্যা এবং প্লাবন থেকে রক্ষা পাবে নদী অববাহিকার মানুষ। পাশাপাশি কর্মস্থান সৃষ্টি হবে বলে নিশ্চিত করেছেন পাওয়ার চায়না কোম্পানি কর্তৃপক্ষ। সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত তিস্তা নদীর সম্মিলিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পাওয়ার চায়না কোম্পানি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তাদের সমীক্ষা তুলে ধরেন। সভায় তিস্তা পাড়ের বাসিন্দাদের দুর্দশা তুলে ধরে অংশীজনরা বলেন, উত্তরের অর্থনীতিকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাওয়ার চায়না পানি উন্নয়ন বোর্ড, তিস্তাপাড়ের বাসিন্দা সহ নদী আন্দোলনকারী এবং অংশীজনরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই সময় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছিল, তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই। পরে মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ইউক্রেনের প্রেসিডেন্ট। আলোচনা মঙ্গলবার হবে বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। হাজারো সেনা এবং বেসামরিকদের জীবন বাঁচানোর জন্য যুদ্ধবন্ধে আগ্রহী ট্রাম্প। এরই মধ্যে কুর্স্ক অঞ্চলের ইউক্রেনীয় সেনাদের পিছু হটাতে অপারেশনে গ্যাস পাইপলাইন পরিচালনা করছে রুশ সেনারা। হাজার হাজার তরুণ সেনা ও বেসামরিক নাগরিকের জীবন বাঁচানোর জন্য ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বললেন তিনি। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনা মঙ্গলবার হবে বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এর মধ্যেই কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের পিছু হটাতে অপারেশন গ্যাস পাইপলাইন পরিচালনা করেছে রুশ সেনারা। মাত্র 1.5 মিটার চওড়া পাইপলাইনে ঢুকে শত্রু রেখার পেছনে অপেক্ষা করছিল তারা। এদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করে তারা রুশ সেনাদের শনাক্ত করে রকেট, আর্টিলারি এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছে। রাশিয়ান সূত্র মতে কিছু সেনা নিহতের খবর পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি। এদিকে ইউক্রেনের সবচেয়ে বড় স্টিল কোম্পানি মেটিনভেস্টের প্রধান বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির শর্তাবলী এবং ব্যবসায়িক বিনিয়োগের জন্য কি ধরনের গ্যারান্টি দেওয়া হবে সেটা দেখার পরেই বোঝা যাবে পুনর্গঠনের কতটা সময় কিংবা অর্থ লাগবে। নাদিম মারজান, সময় সংবাদ। সিরিয়ার সহিংসতায় হাজারো মানুষের হত্যাকাণ্ডের তদন্ত করে 30 দিনের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আল সারা। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আল সারার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে দেশটির উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধানের কার্যালয়ে নারী, শিশু ও নিরস্ত্র যোদ্ধাদের হত্যা অত্যন্ত উদ্বেগজনক প্রতিবেদন মিলেছে বলে জানায় ফলকার তুর্ক। গেল 4 দিন ধরে সিরিয়ায় আসাদপন্থী ও নতুন সরকারপন্থীদের মধ্যে চলা সহিংসতায় হাজারো বেসামরিক মানুষের মৃত্যুর পর স্বাভাবিক হতে শুরু করেছে লাতাকিয়া প্রদেশের জীবনযাত্রা। খাদ্য সংকট দেখা দেয় বেকারিগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পশ্চিম উপকূলীয় অঞ্চলে সামরিক অভিযান সম্পন্ন করে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করে তারা জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। তবে এসব হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ পন্থীদের দোষারোপ করলেও আগামী 30 দিনের মধ্যে হত্যাকাণ্ডের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আল সারা। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরো বলেন, তার মিত্ররা দোষী হলেও শাস্তির আওতায় আনা হবে। আইন সকলের ওপর সমানভাবে প্রযোজ্য হবে বলেও জানান আল সারা। প্রেসিডেন্ট আল সারার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে দেশটির উত্তেজনা কমানোর জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বলেন, সারা একটি অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক জানান, নারী, শিশু সহ বেসামরিকদের হত্যা নিয়ে অত্যন্ত উদ্বেগজনক প্রতিবেদন মিলেছে। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের বিচারের দাবিও জানান। সিরিয়ার চলমান সংকট এখনো অব্যাহত আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি উঠছে। বিশ্লেষকরা বলছেন, আল সারা প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ইরান ইরাকের তেল বাণিজ্যে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র। তেহরান থেকে বিদ্যুৎ কেনার জন্য বাগদাদের ছাড়পত্র বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির আওতায় নেওয়া এই সিদ্ধান্ত ইরানকে অর্থনৈতিক দিক থেকে অস্বস্তিতে ফেলার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ইরাকের বিদ্যুৎ সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন ইরাকি জ্বালানি কর্মকর্তারা। ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডার শক্তিশালী করা থেকে ঠেকাতে সর্বোচ্চ চাপ নীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে কোনোভাবেই স্বস্তি দিতে প্রস্তুত না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। কিছুদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে নিষেধাজ্ঞার হুমকি দেন। এবার ইরান থেকে বিদ্যুৎ কেনার জন্য ইরাকের বিশেষ ছাড়পত্র বাতিল করলেন তিনি।
2018 সালে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। একই সঙ্গে তেহরানের তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। তবে সে সময় ইরাককে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। তেহরানে জ্বালানি খাতের ওপর বাগদাদের নির্ভরশীলতা কমানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। মুখপাত্র জানান, ইরানকে আর্থিকভাবে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ইরাক সরকারকে ইরানের মতো একটি অনির্ভরযোগ্য জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ ক্রমশ কমে আসছে। গরমে অতিষ্ঠ বাসিন্দারা জেনারেটরের উপর নির্ভর করছেন। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যদি গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে দেশটির 30% বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। 3 জন ইরাকি জ্বালানি কর্মকর্তা জানান, ইরানের বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না, যার কারণে দেশটিতে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। যৌথ নৌ মহড়া করেছে ইরান, চীন ও রাশিয়া। সামুদ্রিক নিরাপত্তা বেল 2025-এ শক্তি প্রদর্শন এবং সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার জানিয়েছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সামরিক প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তা দিল এই মহড়া। ইরানের চাবাহার বন্দরের কাছে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025 নামে চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় অত্যাধুনিক মিসাইল করভেট ও টহল জাহাজ পাঠিয়েছে ইরান। চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজের সঙ্গে কৌশলগত অপারেশনে অংশ নিয়েছে তারা। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, পাকিস্তান, ওমান সহ মোট 10টি দেশের সামরিক প্রতিনিধি। আয়োজকদের দাবি, কৌশলগত এলাকায় সামরিক শক্তি বাড়াতেই এই মহড়া। মূল উদ্দেশ্য সামরিক শক্তিমত্তা বাড়ানো, সমুদ্র নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। লক্ষ্যভেদী হামলা প্রশিক্ষণের সঙ্গে মহড়ায় রয়েছে জাহাজে অনুপ্রবেশ ও অনুসন্ধান অভিযান, এমনকি উদ্ধার অভিযানও। তবে এই মহড়াকে আন্তর্জাতিক রাজনীতির শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি শুধু মহড়া নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে নতুন শক্তির জোট গঠনের স্পষ্ট বার্তা। যদিও এই মহড়ায় মোটেও চিন্তিত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় এ ধরনের মহড়া পশ্চিমা বিশ্বকে চাপে ফেলবে। বিশ্বের প্রায় 1/4 তেল এই অঞ্চল দিয়ে পরিবহন হয়। ফলে অঞ্চলটিতে প্রভাব হারালে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য বলে ধারণা করা হচ্ছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ফ্রান্স থেকে ইংল্যান্ড চ্যানেল হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন আবারও রেকর্ড গড়েছে। 2025 সালে এ পর্যন্ত 4000-এর বেশি মানুষ ছোট নৌকায় প্রবেশ করেছে দেশটিতে। শুধু মার্চ মাসে প্রথম 9 দিনেই এসেছে 2075 জন। যুক্তরাজ্য এবং ফ্রান্সের মধ্যকার রোডম্যাপ চুক্তি বাস্তবায়ন না হলে এবছরেই ইতিহাস সর্বোচ্চ সংখ্যক অভিবাসী বিপজ্জনকভাবে নৌকায় প্রবেশ করতে পারে যুক্তরাজ্য। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। 2025 সালে প্রতিদিনেই নতুন নতুন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করছে। সম্প্রতি হোম অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, শুধুমাত্র গত রোববারেই 4টি নৌকায় 237 জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আর মার্চ মাসের 2 তারিখে একদিনেই 592 জন পার করেছে ইংলিশ চ্যানেল। বিশ্লেষকরা বলছেন, এই হারে চলতে থাকলে 2025 সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ হতে পারে। সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের মাধ্যমে বোট দিয়ে যে ইউকেতে ইমিগ্রেন্ট ঢুকতেছে, প্রতি বছর বাড়তেছে। গত বছরের চেয়ে এবার বেশি, এর আগের বছরের চেয়ে আরও বেশি। বিপজ্জনকভাবে নৌকায় অভিবাসীর এই ঢল ঠেকাতে বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন রোডম্যাপ চুক্তি স্বাক্ষর করেছে। এতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে অতীতে নেওয়া এমন পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এই দেশের জনসংখ্যার যে নির্দিষ্ট যে ইয়েগুলো আছে,
এরিয়াগুলো আছে, যেমন স্কুল, তারপরে জিপি, তারপরে হসপিটাল, তারপরে মানে অর্থনীতি, সবগুলো বিষয়ের উপর অনেক বেশি চাপ পড়বে। ইংলিশ চ্যানেলের এই ভয়াবহ পরিস্থিতি কবে শেষ হবে? নতুন চুক্তি কি আদৌ অবৈধ অভিবাসন রুখতে পারবে, নাকি 2025-এ যুক্তরাজ্যে আরও বড় রেকর্ড গড়তে যাচ্ছে? এমন নানা প্রশ্ন এখন উকি দিচ্ছে। উন্নত জীবনের আশায় জীবন বাজি রেখে ছোট ছোট ডিঙ্গি নৌকায় প্রতিদিন শত শত অবৈধ অভিবাসী প্রবেশ করছে ব্রিটেনে। এই জনস্রোত ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। শোয়েব কবির, সময় সংবাদ, যুক্তরাজ্য। জার্মানির বিমানবন্দরগুলোতে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা। স্থানীয় সময়ে সোমবার ধর্মঘটের কারণে দেশটিতে প্রায় সবগুলো বিমানবন্দরের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে বাতিল হয়ে যায় কয়েক হাজার ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। জার্মান থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। সোমবার জার্মানির বিমানবন্দর কর্মীদের ডাকা 24 ঘন্টার টানা ধর্মঘটে অচল দেশটির অন্তত 13টি বিমানবন্দর মিউনিখ, ব্রেমেন, ডুসেলডর্ফ, বন, কোলন, হ্যানোভার, স্টুটগার্ট ও হামবুর্গ সহ অন্যান্য বিমানবন্দরে নানা বিভাগের কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে ডাকা এই ধর্মঘটে কার্যত অচল হয়ে যায় স্বাভাবিক বিমান চলাচল। এতে বাতিল হয়ে যায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় 3,500 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ও আন্তর্জাতিক রুটের লাখ লাখ যাত্রী। দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাতেই 1116টির মধ্যে 1050টি ফ্লাইট বাতিল করা হয়। একই চিত্র বার্লিন ব্রান্ডেনবুর্গ বিমানবন্দরেরও, সেখানেও একসঙ্গে 246টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন 70,000-এরও বেশি যাত্রী। এদের মধ্যে অনেক যাত্রীকেই পাঠিয়ে দেয়া হয় অন্যান্য বিমানবন্দরে। শিডিউল মতো ফ্লাইট না পেয়ে হতাশ হয়ে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। ধর্মঘটের অবশ্যই যৌক্তিকতা আছে। ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, কর্মীদের অবশ্যই বেশি টাকার দরকার। আমাদের সুইজারল্যান্ডে ফ্লাই করার কথা, তার আগে রাতে ফ্রাঙ্কফুর্টে, তাই চেক ইন করার অপেক্ষায়, কিন্তু হঠাৎ শুনি বিমানবন্দরে ধর্মঘট। এত শর্ট নোটিসে এভাবে ধর্মঘটের ডাক দেয়া লজ্জাজনক। দেখুন, ধর্মঘটের কারণে আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হইনি, কারণ আমাদের আগেই অভিহিত করা হয়েছে। দেখা যাক, একটা না একটা উপায় হবেই। এদিকে 8% বা মাসিক 350 ইউরো বেতন ভাতা বাড়ানোর দাবি মেনে না নিলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে জার্মান ট্রেড ইউনিয়ন ভ্যারি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে বলেও জানা গেছে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি সংগঠনটির। আমাদের দাবি অনুযায়ী বেতন ভাতা বাড়ায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ, অথচ আলোচনার পর আলোচনাই শুধু হয়েছে। সামনের দিনেও বিমানের 5 লাখ কর্মীদের ন্যায্য মজুরি বাড়ানোর বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে অন্যান্য সংগঠনের মতো সামনে আরো কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকে আবারও বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বেতন ভাতা বাড়ানো কিংবা সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে শুধু বিমানবন্দর কর্মীরাই নয়, একের পর এক ধর্মঘটে অস্থির অবস্থা বিরাজ করছে জার্মানির স্বাস্থ্যসেবা খাত, গণপরিবহন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের পরিচ্ছন্ন বিভাগেও। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে অবশ্যই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড মসজিদ এবং ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারের বার্ষিক ইফতার মাহফিল এবং ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিলে দেশি বিদেশি ইসলামিক চিন্তাবিদ, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ সহ প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। ইফতার পূর্ব আলোচনায় মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আব্দুল মালিক সহ অন্যরা বক্তৃতা দেন। হলিউডের ব্যয়বহুল স্থানে জমিসহ ভবন কিনতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মসজিদের সহযোগিতায় ওই দিন সংগ্রহ করা হয় $3 লাখেরও বেশি। 5 ভিন্ন ক্যাটাগরিতে মোট 22 ক্রিকেটারকে নিয়ে 2025 সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ বিসিবির। একমাত্র ক্রিকেটার হিসেবে এ+ ক্যাটাগরিতে তাসকিন প্রথমবারের মতো জায়গা পেয়েছেন 4 জন। বোর্ডে নাম রাখলেও প্রত্যাহার করে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। জায়গা হয়নি শামীম ইমনদের মতো সম্ভাবনাময়ীদের। সাধারণত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় গোটা 1 বছরের কথা মাথায় রেখে, প্রাধান্য দেয়া হয় ভবিষ্যতের বিবেচনায় থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের। তবে ব্যতিক্রম বিসিবি 2025 সালের জন্য প্রকাশিত তালিকায় তাই পারফরমেন্সের চেয়ে দাপট বেশি নামের।
আরও একটা ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষেও কেন্দ্রীয় চুক্তির তালিকায় 2 সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ। ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় মার্চ থেকে মুশফিকের অবনমন ঘটবে ক্যাটাগরি বিতে। অবসর না নিলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন রিয়াদ নিজেই। 5 ক্যাটাগরিতে 21 জন ক্রিকেটারকে রেখে নতুন তালিকা প্রকাশ করল বিসিবি, যেখানে সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে মাত্র 1 জন, তাসকিন আহমেদ। বিসিবি থেকে প্রতি মাসে এই পেসার পাবেন 10 লক্ষ টাকা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত আছেন এ ক্যাটাগরিতে, তার সঙ্গে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাস। তাদের বেতন মাস প্রতি 8 লাখ। বিতে আছেন শুধুমাত্র টেস্টের বিবেচনায় থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলাম। উঠতি তারকা নাহিদ ছাড়াও এখানে জায়গা হয়েছে মোস্তাফিজ, হাসান ও তাওহিদ হৃদয়ের। ক্যাটাগরি সিতে আছেন সৌম্য, জাকের, শরীফুলরা। মোট 8 ক্রিকেটারকে মাস প্রতি 4 লাখ টাকা বেতন দেবে বিসিবি। এরপর আছে ডি ক্যাটাগরি, নাসুম আর খালেদ আহমেদের বেতন 2 লক্ষ করে। সামনের 1 বছরের চিন্তা মাথায় রেখে তালিকা করা হলেও রাখা হয়নি শামীম পাটোয়ারিকে। অথচ ঘরোয়া থেকে হাই পারফরমেন্স রিয়াদ পরবর্তী সময়ে এই ক্রিকেটারকে বিবেচনায় রাখা উচিত বিসিবির। একইভাবে সুযোগ পাননি পারভেজ ইমনও, অথচ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন এই ওপেনার। ভবিষ্যতের ভাবনা বিবেচনায় নিলে ইমনের জায়গা পাওয়াটাও ছিল প্রত্যাশিত। নতুন তালিকায় বাদ পড়েছে অনেক মুখ। সাকিব আল হাসান নেই প্রত্যাশিতভাবেই। নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় কিংবা নাইম হাসানও কাটা পড়েছেন। নতুন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিবির কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারিতে এশিয়ান লিজেন্ডস লিগ না খেলেই ভারত থেকে দেশে ফিরছে বাংলাদেশ টাইগার্স। ভারতের রাজস্থানে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আশরাফুল, নাদিফ চৌধুরীদের না খেলার সতর্কবার্তা পাঠায় বোর্ড। আলোচনাটা ছিল বহুদিন আগ থেকেই ভারতে এশিয়ান লিজেন্ডস লিগ খেলতে যাবে বাংলাদেশ, যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। কথা অনুযায়ী ডিপিএল এর মাঝেই 9 দিনের এই টুর্নামেন্টে অংশ নিতে দল নিয়ে রাজস্থানের উদ্দেশ্যে উড়াল দেন টাইগারদের সাবেক অধিনায়ক। তবে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে বিসিবি থেকে দুঃসংবাদ পায় বাংলাদেশ টাইগার্স। তুষার ইমরান, নাদিফ চৌধুরী, মুক্তার আলী, শফিউল, নাইম ইসলাম সাবেক বর্তমানদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্স দলে প্রথম দিকে খেলার কথা ছিল তামিম ইকবালেরও, তবে খেলতে যাননি সাবেক অধিনায়ক। সোমবার রাজস্থানে নিজেদের প্রথম ম্যাচে ভারত রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আশরাফুলের দলের, তবে এর আগেই পুরো দলকে করা হুঁশিয়ারি দিয়ে মেইল পাঠায় বিসিবি। সে মেইল আসে সময় টিভির হাতেও, যেখানে উল্লেখ করেছে এই লিগে যারা খেলবেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত এই এশিয়ান লিজেন্ডস লিগকে অনুমোদন দেয়নি আইসিসি ও বিসিসিআই। এই লিগের ব্যাপারে তেমন কিছুই জানে না তারা। এরপরই কড়া অবস্থানে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। দলের ক্রিকেটারদের কাছে পাঠায় সতর্কবার্তা যে হাতে পেয়ে না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় আশরাফুলের দল। এছাড়া খেলতে যাওয়ার আগে বিসিবি থেকেও কোনো বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। তবে ভারত ক্রিকেট বোর্ড না জানলেও ঘটা করে ড্রাফট ও উদ্বোধন হয়েছে এই টুর্নামেন্টের। ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টার্স নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, আফগানিস্তানের আসগর আফগানরা। যদিও ভারতের এই টুর্নামেন্টেও নিষিদ্ধ পাকিস্তান। ইতিমধ্যে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানস হেরেছে এশিয়ান স্টার্সের বিপক্ষে, যে দলে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও। তবে প্রথম ম্যাচে দেখা যায়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে, হয়তো ব্যাপারটা জানেন তিনিও। তামিম হোসেন, সময় সংবাদ। দেশের ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন পরিকল্পনা বিসিবির। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগ বিএসএল হবে পিঙ্ক বলে। দায়িত্ব নেওয়ার পর টুর্নামেন্ট কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা শেষে জানিয়েছেন চেয়ারম্যান আকরাম খান, ডিপিএল শেষে 7 মে থেকে শুরু হবে বিসিএল, যেখানে পৃষ্ঠপোষককে আরও আগ্রহী করে তুলতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মিরপুরের হোম অফ ক্রিকেটে এক ভিন্ন আবহ। ফারুক আহমেদের বোর্ডের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর প্রথমবারের মতো টুর্নামেন্ট কমিটির আনুষ্ঠানিক বৈঠক। চেয়ারম্যান আকরাম খান, চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু ছিলেন বিসিবি সভাপতিও।
আলোচনার মূল এজেন্ডা ঘরোয়া ক্যালেন্ডার, যেখানে পাওয়া গেল চমকপ্রদ খবর। 2025 থেকে 27 টেস্ট সাইকেলের কথা মাথায় রেখে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের 4 দিনের ফরম্যাট হতে পারে পিঙ্ক বলে, অর্থাৎ দিবারাত্রির, যা হবে দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে প্রথম। সেই সঙ্গে পৃষ্ঠপোষকদের আগ্রহ বাড়াতে নেওয়া হয়েছে ভিন্ন পরিকল্পনা। যেহেতু মে মাসে গরম অনেক বেশি পড়ে, চিন্তা ভাবনা করেছি যে হয়তো বা পিঙ্ক বল দিয়ে আমরা করতে পারি, ডে নাইট করতে পারি, ভালো একটা টেস্ট ভেন্যু করতে পারি। তো সো জাস্ট এটা আমরা আলাপ করেছি, তো আমরা হয়তো বা সপ্তাহখানিকের মধ্যে এটা ডিসিশন নিয়ে নেব। পিঙ্ক বল আসার আরেকটা কারণ হলো যে এটাতে আমরা স্পন্সরের জন্য আমরা দু একটা জায়গায় আমরা ট্রাই করব। তো স্পন্সর যদি আমরা নিতে পারি তাহলে হয়তো ক্রিকেট বোর্ডের টাকাটা বেঁচে যাবে। যতগুলা বল আছে, যে আপনি যদি বলেন রেড বল, হোয়াইট বল, পিঙ্ক বল, এর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ থাকে আমার কাছে মনে হয় যে পিঙ্ক বলে। তো হঠাৎ করে পিঙ্ক বলে খেলতে গেলে তো ওই চ্যালেঞ্জগুলো যেন নিতে পারি, অ্যাটলিস্ট কিছুটা যেন আমরা ওই বলের ক্যারেক্টার যেন ব্যাটসম্যান বুঝতে পারে, বা বলাররাও যেন আসলে বল কী পরিমাণ সুইং করছে বা স্পিন করতে গেলে আসলে কি করতে হবে, এইগুলা আসলে কিছু আমি যদি কিছু ম্যাচ খেলি তাহলে তো ভালো হবে, নিশ্চয়ই এখান থেকে কিছু শিখতে পারবো। তবে সেখানেও আছে প্রশ্ন। গেল বছরগুলোতে প্রস্তুতির যথেষ্ট সুযোগ না দিয়েই বিসিএল এর ম্যাচ খেলানো হয়েছিল ডিউক বলে, ফলাফল ধুকেছেন ব্যাটসম্যানরা। তবে এবার সাদা বলের ডে নাইট ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিতে চায় বিসিবি। প্রত্যেকটা ফ্যাসিলিটিস আমাদের থাকবে। আমরা যদি পিঙ্ক বল দিয়ে খেলি, ওরা ওই প্র্যাকটিসের সুযোগ পাবে, ওদেরকে প্র্যাকটিসের জন্য আমরা বলগুলা দিব। বাট আমরা চেষ্টা করছি যে একটা জাস্ট একটা অন্য টাইপের যে পিঙ্ক বলও যে যদি আকর্ষণ বাড়ে, আপনার পপুলারিটি বাড়ে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সব ঠিক থাকলে 7 মে থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীর আগমন ঘিরে উৎসবের আমেজ তার গ্রাম হবিগঞ্জের বাহুবলে। জাতীয় দলের হয়ে অভিষেকের আগে নিজ গ্রামের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন এই তারকা মিডফিল্ডার। খেলবেন প্রীতি ফুটবল ম্যাচও। সব ঠিকঠাক থাকলে 17 মার্চ নিজের শৈশবের ঠিকানায় পা রাখবেন হামজা। রাশেদ আহমেদ খানের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। দেশের ছেলে দেশে ফিরছে, যেন তেন কেউ নন, সেটা হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ফুটবলের পরীক্ষিত এই ফুটবলারের হাত ধরে স্বপ্ন বুনছে লাল সবুজ। তার আগমন উপলক্ষে যেমন অধীর আগ্রহে অপেক্ষা ফুটবল প্রেমীদের, ঠিক তেমনই সে ছোঁয়া লেগেছে হামজার নিজ গ্রামেও। মাঠের ব্যস্ততার জন্য নিয়মিত বাংলাদেশে আসার সুযোগ হয় না হামজার, কিন্তু মাতৃভূমির প্রতি তার নিবেদনের অভাব নেই। বিদেশ থেকেও নিজ এলাকার সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা শেফিল্ড তারকার। নিজ অর্থায়নে পরিচালনা করছেন এতিমখানা, নির্মাণ করেছেন মসজিদ। এরা সবাই মিল্লা এই মসজিদটা বানাইছে, এরপরে মাদ্রাসা বানাইছে, তারপর আরো গ্রামের যদি উন্নত এরা হয়ে যাবে। আমরা চৌধুরী আমরা একটা ইতিম হলক খুলে দিচ্ছেন, আমরা এটার মধ্যে ফুরি সবাই বইয়া রয়েছে দেখতো হামজা ভাই যে আমরা সবাই হরাত বরাত করুন, আমরা সকল খুশি। আমরা তো গ্রামবাসী অনেক আনন্দিত এবং ওনাকে আমরা শুভেচ্ছা জানাইব। উনি আমরা স্নানঘাটবাসী অনেক গরিব দুঃখীদের মানুষকে অনেক সহায়তা করছে, আর আশাবাদী ভবিষ্যতে আরো ওনারা সহায়তা করবে। এলাকাবাসীর কাছে হামজা মানি অবশ্য এক টুকরো স্মৃতি, একই সঙ্গে বিস্ময়কর বটে। শৈশবে তার ফুটবল শৈলী দেখার সৌভাগ্য হয়েছিল অনেকের। এখন সে বিশ্ব ফুটবলের অনেক বড় তারকা। তাকে কাছ থেকে এক পলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা সবার। আমরা ছোটবেলায় তার সাথে খেলেছি, সে ছোটবেলা থেকেই মানে ফুটবল প্রেমিক ছিল। আজকে সে অনেক নামি দামি হয়েছে, অনেক বড় প্লেয়ার হয়েছে। হামজা দেওয়ান চৌধুরী ছোটবেলা ইংল্যান্ড থেকে আসতেন আমাদের সাথে বাড়িতে এবং মাঠে ঘাটে খেলাধুলা করতেন। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। 13 সাল কিংবা 14 সাল ছিল এরকম সময় উনি আসছিলেন, তখন ওনার খেলা দেখে আমি যে এত মুগ্ধ হয়েছিলাম। ইউরোপিয়ান সংস্কৃতিতে বড় হলেও পারিবারিক শিক্ষাতেই মাতৃভূমির প্রতি টান অনুভব করছেন হামজা। তার সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সেটাও মা বাবার কল্যাণেই। লাল সবুজ জার্সি পরার পেছনেও রয়েছে তাদের বড় ভূমিকা। হামজা ওইদিকে মাদ্রাসায় করছে, একটা তিমখানা করছে, যে হামজা পয়সা দিছে, সে এখন ওইটার মাসে মাসে যে খরচটা আছে 17 মার্চ বাংলাদেশে এসে সরাসরি সিলেটে নামবেন হামজা। সেখানে একদিন সময় কাটিয়ে ঢাকা ফিরে যোগ দেবেন দলের সঙ্গে। সময় সংবাদ, হবিগঞ্জ। টানা পঞ্চমবারের মতো AHF কাপ হকির শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশ দলের সামনে। মার্চে ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে 23 জনকে নিয়ে
অনুশীলন ক্যাম্প শুরু করেছে লাল সবুজ। এই টুর্নামেন্টের মাধ্যমেই এশিয়া কাপে কোয়ালিফাই করার বড় সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। আর এই দুই টুর্নামেন্টকেই যুব বিশ্বকাপে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ হকি দল। টানা 4 বারের AHF কাপ চ্যাম্পিয়ন এই দলটা, যাদের সামনে এবার লক্ষ্যটা চ্যাম্পিয়নশিপ ধরে রাখার। একই সঙ্গে এশিয়া কাপে কোয়ালিফাই করারও মঞ্চ এই আসর, তাই নিজেদের লক্ষ্য পূরণে অবিচল বাংলাদেশ হকি দল। AHF কাপ ও এশিয়া কাপের পরে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুব বিশ্বকাপ। AHF কাপ হকিতে লাল সবুজের আধিপত্য স্পষ্ট। এবারও সেই আধিপত্য ধরে রাখতে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ধাপে ধাপে ট্রায়ালের মাধ্যমে 33 জনকে নিয়ে ট্রেনিং ক্যাম্প শুরু করেছেন কোচ মামুনুর রশিদ। সামিন, আমিরুল সবুজদের নিয়ে করা ক্যাম্প শেষে মার্চে দেশ ছাড়বে লাল সবুজ। তবে AHF কাপ হকিতে শিরোপা ধরে রাখার এই মিশনে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ, যার প্রভাব AHF কাপে না পড়লেও এশিয়া কাপে বারবারই ভোগায় দলকে। এশিয়া কাপের জন্য আমি মেন করছি যে এশিয়া কাপের আপনার AHF কাপে ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করবো। আমাদের টার্গেট চ্যাম্পিয়নশিপ, আমরা গত 4 বছরের চ্যাম্পিয়নশিপ আমাদের হাতে আছে, তো আমরা আবার নেক্সট চ্যাম্পিয়নশিপের জন্যই যাব। ট্রেনিং ভিত্তিক ডেভেলপমেন্ট কোনোদিনই হবে না যদি আপনি ম্যাচ খেলতে না পারেন। তো আমি অনুরোধ করবো যে এখন যেহেতু আমাদের একটু সময় কম, আমি এশিয়া কাপের আগে হয়তো বলবো যে কিছু প্রিপারেশন ম্যাচ খেলতে পারলে টিম ভালো করবে আশাবাদী। নিজেদের প্রস্তুতিতে শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর খেলোয়াড়রা, তবে প্রস্তুতি ম্যাচের জন্য অপেক্ষায় দল। এশিয়া কাপে ভালো করতে AHF কাপকে বড় মঞ্চ হিসেবে মানছে বাংলাদেশ দল। প্র্যাকটিস ম্যাচের কোনো বিকল্প নেই, সেটা হোক দেশের বাইরে হোক বা দেশের মাটিতেই হোক। প্র্যাকটিস ম্যাচ এটা হচ্ছে আমাদের একটা ধরতে গেলে একটা শক্তি, যে আমরা নিজেদের যাচাই করতে পারি যে সামনের ম্যাচগুলো কেমন খেলবো বা এখান থেকে যে ল্যাকিংসগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করতে। আসলে আমাদের টার্গেট হচ্ছে এখন বর্তমানে ছিল HF কাপ নিয়ে। আমরা যখন ওই টার্গেট নিয়ে কাজ করি তাহলে আমাদের লাস্ট রানিং যে টুর্নামেন্ট আছে HF কাপ, ওইটা আমাদের ফোকাস থাকবে। তার জন্য আমরা ডে বাই ডে আগাচ্ছি। আমাদের এটা শেষ হলে আমাদের নেক্সট মিশন থাকবে এশিয়া কাপ, এশিয়া কাপের মিশন থাকবে ওয়ার্ল্ড কাপের জন্য। তার জন্য আমরা এখন এটা নিয়ে বেশি ফোকাস দিচ্ছি। AHF কাপ হকিতে অংশ নিতে আগামী 17 মার্চ ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ হকি দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। উইমেন্স ডেভেলপমেন্ট কাপ হকির মধ্য দিয়ে 3 বছর পর ফিরতে যাচ্ছে নারীদের ঘরোয়া হকি টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে 10টি জেলা দল ও বিকেএসপি। দীর্ঘদিন নারীদের কোনো ঘরোয়া টুর্নামেন্টে গড়ায়নি নীল টার্ফে, যাতে হকি বিমুখ হয়ে পড়ে প্রতিভাবানরা। ঘরোয়া হকিতে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াতে এবার জেলা ভিত্তিক দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করছে হকি ফেডারেশন। 2 গ্রুপে বিভক্ত হয়ে 11টি দল খেলবে এবারের টুর্নামেন্টে, যেখানে অংশগ্রহণ করবে দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, কুমিল্লা সহ 10টি দল। টুর্নামেন্ট থেকে সেরা বাছাই নিয়ে জাতীয় দলে খেলোয়াড় যোগান দেওয়ার পরিকল্পনা ফেডারেশনের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ধর্ষণ যেন সামাজিক ব্যাধিতে পরিণত, প্রায় প্রতিদিনই নতুন নাম যুক্ত হলেও মেলে না বিচার। গেল 5 বছরে 3271 নারী পৈশাচিকতার শিকার, ব্যর্থতার দায় রাষ্ট্রের, বলছে বিশেষজ্ঞ। রাজধানীতে কমছে না মশার উপদ্রব, ডেঙ্গু মোকাবেলায় উত্তর সিটির 121 কোটি টাকার বাজেট কাজে আসেনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি আউটসোর্সিং কোম্পানির বিপুল অর্থ নয়-ছয়। পরীক্ষা ছাড়াই চাকরি নামক সোনার হরিণ, বেকারত্ব ঘুচাতে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবী কারণ, বলছেন বিশেষজ্ঞরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরের 5 জেলার বাসিন্দাদের নিয়ে চলছে জনমত জরিপ। প্রকল্প বাস্তবায়ন হলে বৈপ্লবিক পরিবর্তন আসবে, বলছে পাওয়ার চায়না কোম্পানি। এবং রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল উত্তরখানের নিজ বাসায় খুন, মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে, পরিকল্পিত হত্যাকাণ্ড, বলছে পুলিশ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।